আপনার কি কখনো মনে হয়েছে এটা কি করলাম আমি, কোথায় এসে পড়লাম? নতুন দেশ, অজানা লোকজন, না জানা ভাষা, এটাই ছিল আমার সাইপ্রাসের প্রথম অভিজ্ঞতা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কেন আমি সাইপ্রাসে এসেছিলাম, আর কেনই বা আমি এত বছর যাবৎ সাইপ্রাসে আসি, আর কিভাবে আমি পেয়েছিলাম সাইপ্রাসের পিআর। আজ আমরা আমার সাইপ্রাস জীবনের এই যাত্রার কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক। হ্যালো বিউটিফুল পিপল, ট্রাভেলার গ্রোতে আপনাদের স্বাগতম। আমি পড়াশোনা করি ব্যাঙ্গালোর থেকে, আমার বাড়ি খুলনায়। সো খুলনার থেকে যখন আমি ঢাকায় আসি ব্যাঙ্গালোরের গ্র্যাজুয়েশন শেষ করে, তখন ঢাকাতে আমার আসার মেন কারণ ছিল বাইরে কোথাও যাব এমবিএ করার জন্য। এখন ঢাকার যে যানজট, যে জীবন ব্যবস্থা, এটার সাথে আমি অতটা অনুসারী ছিলাম না। আমি যখন খুলনাতে ঢাকায় আসি তখন খুব বেশি এও ছিল না বিদেশে পড়ালেখা করার জন্য। ঢাকাতে 2টা থেকে 3টা প্রতিষ্ঠান ছিল যারা বিদেশে পড়ালেখার জন্য পাঠাইতো। ফিজিল অথবা বনাইতে একটা প্রতিষ্ঠান ছিল গ্লোবাল বলে, যেখান থেকে আপনার ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এবং সাইপ্রাস, এই 4টা দেশে ওরা মোটামুটি লোক পাঠাইতো। সব ওখানে গেলাম, যাই ওদের সাথে কথাবার্তা করে 8,000 কিংবা 10,000 এরকম দিয়েছিল আমাদের ফি, এবং ওরা বললো যে আমার আইএলটিএস করতে হবে। সো আমি আইএলটিএসে ভর্তি হয়ে গেলাম। এখন আইএলটিএসে ভর্তি হওয়ার পরের দিন যখন যাবো আইএলটিএসে, বাই দ্য ওয়ে আমি ঢাকাতে থাকতাম হচ্ছে মিরপুরে এক ফ্রেন্ডের সাথে। মিরপুর থেকে যখন আমি ঢাকা ভার্সিটি ওখানে যাচ্ছি আইএলটিএস করার জন্য, প্রথম দিন আমার বাসে যাওয়ার জন্য সময় লাগলো 2 থেকে 2.5 ঘন্টা। যেতে যেতে আমি ঘুমাই গেছি এবং টায়ার্ড হয়ে গেছি, কিছুই ফোকাস করতে পারিনি। ভালো, দ্বিতীয় দিন আবার গেলাম, সেম অবস্থা। তৃতীয় দিন যখন বাসা থেকে বেরোচ্ছি তখন আর শরীরে ঘুমাচ্ছে না, যে এই লাইফ আমার পক্ষে, ঢাকা এই জীবনে আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না। তখন আমি যেটা করলাম, আবার ওই প্রতিষ্ঠানে যেয়ে বললাম কোন দেশে আমি সবচেয়ে দ্রুত এবং তাড়াতাড়ি যেতে পারি এই ধরনের সমস্যা ছাড়া। ওরা তখন আমাকে বলে একটা দেশে আছে যেখানে আমি আইএলটিএস ছাড়া এবং ব্যাংক স্টেটমেন্ট এবং এত সব কাবজেক্ট ছাড়া যেতে পারি, সেটা হচ্ছে সাইপ্রাস। আর তখন সাইপ্রাসের সিস্টেম টোটালি অন্যরকম ছিল। সাইপ্রাসের ইকোনমি এখন টুরিস্ট নির্ভর হলেও একসময় কিন্তু এরা প্রচণ্ড স্টুডেন্ট নির্ভর ছিল। এদের ইকোনমির একটা বড় অংশ আসতো ফরেন স্টুডেন্ট থেকে। এখান থেকে বড় বড় কলেজরা প্রত্যেক বছর বাংলাদেশে সেমিনার করতে যেত। তো আমি যখন ওই গ্লোবালে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে বর্তমানে ইন্টার কলেজ নামে একটা কলেজ, যেটা বর্তমানে সাইপ্রাসের নিকোসিয়া ইউনিভার্সিটি, ওরা আসছে বাংলাদেশে সেমিনার করার জন্য। সো আমি যাই চেক করে দেখতে পারি। প্লাস ওই সময় আমাদের কিন্তু অতটা অ্যাক্সেস ছিল না, যে ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ার অতটা অ্যাক্সেস ছিল না। তো ওরা বলছিল যে সাইপ্রাস খুব ভালো দেশ, ইউরোপের ইউনিয়নের দেশ, আমি চাইলে যে কোনো দেশে মুভ করতে পারবো, প্লাস যথেষ্ট কাজ করার অপশন আছে, সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা কাজ করা যায়। ইট ইজ নর্মালি যেভাবে পড়ে ব্রোকাররা। শুনে আমি গেলাম ওইখানে, যাই ওখানে অ্যাটেন্ড করার পরে যারা যারা অ্যাটেন্ড করছে সেমিনারে, সবাই কলেজ থেকে একটা অফার লেটার পর্যন্ত দিয়ে দিল ফ্রি। সেটা নিয়ে আমি গেলাম পরের দিন অ্যাম্বাসিতে। ঢাকাতে তো অ্যাম্বাসি নেই, ওদের একটা কনসুলেট আছে। তো তখন ওরা ভিসা ইস্যু করতো না। তখন যে তার সিস্টেম ছিল, ওরা ইন্ডিয়া থেকে প্রত্যেক সেমিস্টারের আগে 1 সপ্তাহের জন্য ইন্টারভিউর জন্য আসতো এবং ওখান থেকে ভিসা ইস্যু করতো। তো কনসুলেট থেকে বললো আমাদের ওয়েট করতে হবে, আর ডকুমেন্টের জন্য শুধু আমার সমস্ত সার্টিফিকেট ইংলিশে করাইতে হবে, এই আর কিছু না, নো মেডিকেল, নাথিং। ডকুমেন্ট নিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট 5 লাখ টাকার মতো মনে হয় খুব সম্ভব, এটা নিয়ে গেলাম। ওরা যখন আসছে ইন্টারভিউ হলো, ইন্টারভিউয়ের জায়গায় ওরা ভিসা দিয়ে দেয়। ভিসা দেওয়ার পরে টিকিট কেটে চলে আসলাম সাইপ্রাসে। আসার আগে না ছিল আমার এখানে কেউ পরিচিত, আর থাকার কোনো ব্যবস্থা করি নাই। আমি জাস্ট কিছু টাকা এক্সট্রা নিয়ে আসছিলাম, যে হোটেলে উঠবো, তারপরে খুঁজে বের করবো কোথায় থাকা যায়। এখানে আমার সাথে পরিচিত হয় এক ভদ্রলোকের, ওর সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় প্লেনেই। আমাদের ঢাকার সায়দাবাদের জামাই, ও নিকোসিয়াতে একটা ফ্ল্যাটে উঠছিল ওর পরিচিত করার মাধ্যমে। তো ওর সাথে কথা বলে আমারও ব্যবস্থা করলাম, তারপরে উঠলাম সেই ফ্ল্যাটে। নিকোসিয়াতে ওই ফ্ল্যাটে ওঠার পরেই আমার ইউরোপ সম্পর্কে এবং সাইপ্রাস সম্পর্কে টোটালি চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেল। কারণ আমি যখন ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছি, তখন আমি হোস্টেলে ছিলাম এবং পার রুমে 1 জন করে থাকতাম। কিন্তু নিকোসিয়া এসে দেখি যে এক রুমে আমরা 4 থেকে 5 জন। বেসিকলি ওই সময় অনেকেই এই দালালি কাজটা করতো, প্লাস অনেকেই যারা অনেকদিন যাবত আছে তারা বাসা ভাড়া নিয়ে আবার সাবলেট দিত। ধরেন একটা বাসা তখন 300 পাউন্ড, 350 পাউন্ড এমন পড়তো নিকোসিয়াতে, 3 বেডরুমের। তখন পাউন্ড ছিল, ইউরো চালু হয়নি। এবং ওই পাউন্ডের বাসাটাই আপনি নিয়ে মালিকের সাথে কন্ট্যাক্ট করে আপনি পরে উঠালেন 10 জনের কাছ থেকে আপনি নিচ্ছেন
50 পাউন্ড করে, তার মানে 500 পাউন্ড, বাড়ি ভাড়া 350 পাউন্ড। সো পার বাড়িতে আপনার 150 পাউন্ড প্রফিট থাকতেছে। এবার আপনি যদি 3টা বা 4টা বাড়ি নিয়ে ভাড়া দিয়ে সাবমিট করে ভালো ইনকাম করা যায়। উঠলাম সোফাতে, রুমে বেডও না, সোফাতে। তারপর কলেজের প্রসেস যা যা করা লাগে, যে ভর্তি হওয়ার সময় কিছু টাকা তারপর ডিউ ছিল, যেটা আমরা দেশের থেকে দিয়ে আসছি, কিন্তু এটা কীভাবে যেন আসি নাই। নর্মালি সবাই আসার পরে প্রথম সেমিস্টারে দেখা যায় কিছু না কিছু টাকা কলেজে মিসিং আছে। সো এটাকে পে করলাম, ইমিগ্রেশন করলাম, মেডিকেল করতে হয় আমাদের তখন দেশে না, এখানে সব করে মেডিকেল করতে হতো। ইন্স্যুরেন্স করার পরে পেপার পাইতে তো দেরি হয়, বাট এলিয়েন বুক পাইলাম যেটা কয়েক সপ্তাহ পরেই। ওইটা করার পরের দিন থেকেই নতুন জীবনের শুরু, কাজ খোঁজা শুরু। প্রত্যেকদিন সকালে উঠে কাজ করতে বের হতাম। অজানা দেশ, ভাষাও জানি না, কাজের অভিজ্ঞতাও নেই। তারপরেও পাবলিকের কাছে যে জিজ্ঞেস করতাম কাজ আছে কিনা। বেশিরভাগ দিন কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হতো, কারণ যেখানেই যাই না কেন বলতো যে কাজের অভিজ্ঞতা আছে কিনা। সো প্রত্যেকদিন যেতাম কাজ খুঁজতে, কাজ না পেয়ে ফিরে আসলেও মাঝে মাঝে ছোটো কাজ পাওয়া যেত। ছোটো কাজ বলতে আপনাকে যেটা করতে হবে যে কারোর বাসায় ক্লিন করা, যে গার্ডেন টার্ডেন আছে এটা ক্লিন করা, অথবা কারো আসে একদিনের কাজ, অথবা আপনার অলিভ পাড়া, এই ধরনের কাজ ছোটো কামলা। এটা মাঝে মাঝে করতাম। অলিভ পাড়ার কাজের বিশাল এক অভিজ্ঞতা। আপনাকে যায় অলিভ গাছে অসংখ্য অলিভ হয়, এবং ওটা পাড়তে হয় নিচে দাঁড়ায় একটা লাঠি দিয়ে গাছে পিটাইতে হয়। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটাইলে 1-2টা গাছ শেষ করা যায়, যে কাজ করলে দিনে 20 পাউন্ড দিত। 20 পাউন্ড কিন্তু তখন অনেক টাকা। এই কাজ করতাম মাঝে মাঝে। প্লাস আশেপাশের একজনের সাথে পরিচিত হয়। শিবচরের এক ভাই, সে রঙের কাজ করতো, তারা বলা হতো রঙের মাস্ট্রো, মানে মিস্ত্রি। সে আমারে বললো ঠিক আছে, তোরে আমি সপ্তাহে 2 দিন নিয়ে যাবো আমার সাথে, আমার হেল্পার দরকার, তুই আমরা হেল্প করিস। তো তার সাথে যা শুরু করলাম সপ্তাহে 2 দিন। মাঝে মাঝে এই ধরনের ছোটা গামলা। প্লাস আরেকজন ভাই ছিল, যে ছিল লোহার কাজ করতো, সে সপ্তাহে 1 দিন নিয়ে যেত। এটা লোহার কাজ প্রচুর পয়সা, আপনার সব থেকে বেশি টাকা হচ্ছে লোহার কাজে। কিন্তু লোহা কাঁধে টানতে হয় এবং প্রচণ্ড পরিশ্রমের এবং হ্যাভি কাজ। আমি একদিন যাই, না করে আসি। এরপরে আমার কলেজের এক ফ্রেন্ড, সে আমাকে এক কাজের অফার দেয় যে ও যেখানে কাজ করে, ও কাজ করতো একটা কফি শপে, ওই শপের একটা ব্রাঞ্চ লিমাসলে খুলবে, এবং ওদের একজন আসার দরকার। আসার মানে নর্মালি আপনার কফি শপে সবাই যখন ড্রিঙ্কসগুলো দিয়ে টেবিলে বসে খেয়ে পে করে চলে যায়, তখন টেবিল ক্লিন করা এবং ওই থালা বাসন ধোয়া, এই ধরনের কাজ। আমি শুরু করলাম ওই শপে এই কাজটা। কফি শপে কাজ করতে করতে আমি যখন ফ্রি থাকতাম, তখন সামনে এসে বসে দেখতাম ওরা কীভাবে কফি বানাচ্ছে, কীভাবে ড্রিঙ্কস বানায়, কীভাবে কী করে, কীভাবে সার্ভ করে, এই রেসিপিগুলো এগুলো দেখতে দেখতে অ্যাকচুয়ালি একসময় নিজেই শিখে যাই। তো হঠাৎ একদিন সবাই শিফটে নাই, কারণ ওই দিন তো বিজি হয় না, রবিবার রাত্রে বিজি হয় না, শুধু ম্যানেজার ছিল শিফটে। তো ম্যানেজার একা ছিল আর আমি ছিলাম ক্লিনারে, জাস্ট বন্ধ করে চলে যাব। তো হঠাৎ একসময় 40 জন গেস্ট একসাথে আসে। ম্যানেজার একটু স্ট্রাগল করতেছে, তো আমি বললাম যে তুই চাইলে আমি কিছু বানাইতে পারি। তো ইফ ইউ নো হোয়াই নট, আমি জানি। সো আমি ট্রাই করছি, আমি বানাইছি কয়েকটা কফি প্লাস ড্রিঙ্কস। যা দেখে পরের দিন আমাকে ও আসার থেকে মুখ করে বারম্যানে ঢুকাই দেয়। ভালোই চলতেছিল, টিপস ছিল, বেতনও খারাপ না, ভালোই। তখন আমি এখানে বেতন পেতাম 350 পাউন্ড। 350 পাউন্ড কম মনে হলেও ওই সময়ের জন্য কিন্তু অনেক টাকা। আমি এক রুমের একটা বাসা নিয়ে থাকতাম তখন লিমাসলে। 80 পাউন্ড পড়তো আমার ঘর ভাড়া, থাকা খাওয়া 100 পাউন্ড। তার মানে আমার ম্যাক্সিমাম 200 পাউন্ড আমার মাস চলে যেত। সো প্রতি মাসে প্রায় 150 পাউন্ড শুধু স্যালারি থেকেই আমার সেভ থাকতো। এছাড়া টিপসের পয়সা তো আছেই। চলতে চলতে হঠাৎ একদিন রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে, ক্লাবটা বন্ধ হয়ে গেল, কারণ ওদের বিজনেসে কি সমস্যা, ম্যানেজমেন্টের ডিসিশন যে আর বার আর চালাবে না, কফি শপ চালাবে না, বেকার। সো বেকার হওয়ার পরে লিমাসল থেকে নেগোসিয়েট না ফেরত যে ওই রেগুলার কাজ করতে বেরোতাম সকালে। তো হঠাৎ দেখে একটা নতুন রেস্টুরেন্ট খুলতেছে, ওরা এখনও চালু করি নাই, সব জিনিসপত্র আনপ্যাক করতেছে। যে বললাম যে তোদের কোনো লোক লাগবে কিনা, আমি কাজ করার অভিজ্ঞতা আছে। তো যেহেতু আমার অভিজ্ঞতা রয়েছে, সো ওরা আমাকে নিয়ে নিল ওই কাজে। ওইখানে আমি বার্মান হিসেবে জয়েন করি নান্দোজ রেস্টুরেন্ট। বাংলাদেশে ছিল, ঢাকাতে নান্দোজ ছিল, চিকেন প্লেস, আফ্রিকান রেস্টুরেন্ট। নান্দোজে কাজ করতে করতে অনেক কাজ শিখি আমি, কীভাবে একটা পুরো বার ম্যানেজ করা, কীভাবে শুধু বানানো না ড্রিঙ্কস, কীভাবে বারের জিনিসপত্র সাপ্লায়ার থেকে অর্ডার দেওয়া, এভরিথিং। রেস্টুরেন্টের বেশিরভাগ কাজ আমি নান্দোজ থেকে শিখি। প্লাস ওই সময় বেতনও ভালো ছিল, টিপসও পাইতাম বারের কাজ করে। আর এখানে শুধু কফি শপ না, যাবতীয় অ্যালকোহলিক নন অ্যালকোহলিক সব ড্রিঙ্কস আমি বানাইতাম। আর ওইখান থেকেই আমার এক গার্লফ্রেন্ড হয়। কারণ আমি যখনই আসি তখনই চিন্তাভাবনা করা ছিল যে আমি দেশে ফেরত যাবো না, দেশে যাওয়ার ইচ্ছা আমার ছিল না।
টাকা পয়সা মোটামুটি যা ইনকাম করতাম, কিছু না কিছু খরচ করতাম, শপিং, কাপড় চোপড়, ফোন। কারণ আমি বুঝে গেছিলাম যেখানে যদি আমার থাকতে হয় একটাই ওয়ে, যেহেতু এখানে কোনো পেয়ার পাওয়া যায় না, বিয়ে করার কোনো ওয়ে নেই। আর আপনার যদি এখানে বিয়ে করতে হয়, অবশ্যই আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনি যদি দেশে টাকা পাঠান কিংবা ওইভাবে থাকলে আপনি কিছুদিন করতে পারবেন, কিন্তু লং টাইম আপনি যাইতে পারবেন না। নান্দোজে মোটামুটি ভালোই ছিল। 2009 সালে হঠাৎ করে সাইপ্রাসে নতুন ল হইলো যে এখানে যারা স্টুডেন্ট আছে তারা শুধু সামারে কাজ করতে পারবে। সো নান্দোজের কাজ চলে গেল। তখন দেশে যাওয়া ছাড়া কোনো গতি নাই, এক দেশে যাওয়া অথবা এখানে ইলিগালি কাজ করা। বাট ইলিগালি কাজ করে আর কতদিন থাকবো, পুলিশ ধরলে তো দেশে পাঠাই দেবে। আমার গার্লফ্রেন্ড এখানে লোকাল ছিল, আমার অফার দেয় বিয়ের জন্য, আমরা বিয়ে করে ফেলি তখন। আর বিয়ে করার পরে সব কিছু চেঞ্জ হয়ে যায়। বিয়ের পরে আমার কাজের প্রস্তরে অনেক বেড়ে যায়, আমি ভালোই যাচ্ছিল দিনকাল। এবং তারপরে আমি জয়েন করি অন্য কোম্পানিতে, অন্য রেস্টুরেন্টে, প্লাস সিনেমা হলে কাজ করি কিছুদিন, বারে কাজ করি কিছুদিন। এমন কাজ নেই যে আমি করি নাই। এবং এর সাথে সাথে আমি কিন্তু ইভেন আমার পেপার রেডি, তারপরে আমি আমার পড়ালেখাটা কন্টিনিউ করি। তো 2013-তে যখন আমি আমার MBA কমপ্লিট করি, হ্যাঁ 2013-তে, 2005 এসে 2013-তে, কারণ আসার পরে আমি কিন্তু আবার যখন দেখি যে MBA খরচ বেশি এবং কাজ করে টিউশন ফি দিয়ে সম্ভব না, তখন আমি MBA থেকে ব্যাক করে গ্র্যাজুয়েশনে ভর্তি আবার। এবং গ্র্যাজুয়েশন করতে করতে 2009-এ ড্রপ দিই। পরে আবার বিয়ের পরে 1-1.5 বছর পরে আবার আমি ভর্তি হই MBA-তে। সো 2013-তে আমি MBA কমপ্লিট করি। করার পরে তখন থেকে আমি অফিসে, ব্যাংকে, অফিসিয়াল জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করতাম, কম্পিউটার ফার্মে, প্লাস শিপিং কোম্পানিতে, যেসব জায়গায় বিদেশিদের কাজ করার চান্স আছে। এখানে যেমন একটা কোম্পানি আছে আমদোস, যেখানে 90% ইন্ডিয়ান কাজ করে। সো এই ধরনের বিভিন্ন কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতে থাকি এবং একটা ইনভেস্টমেন্ট কোম্পানিতে কাজ হয়ে যায়। তো এই ইনভেস্টমেন্ট কোম্পানিতে এখনও আছি আমি, আপনাদের দোয়ায় এখনও খুবই ভালোই আছি। তো এই ছিল আমার সাইপ্রাস জীবনের ইতিহাস। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানতে যেতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সাইপ্রাসে আমার অনেক কিছু পাইছি, অনেক কিছু হারাইছি, কিন্তু সব মিলে সুখী আছি বলতে হয়। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।